বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আম, আজকে আমরা একটু ইতিহাস জানব, জমিজমা বিষয়ক ইতিহাস। অর্থাৎ এই অঞ্চলের মানুষজন জমির মালিক কিভাবে হলো এবং বর্তমানে জমির মালিকানা কিভাবে নির্ধারণ হয় তার একটি ধরন আমরা আলোচনা করব। আমরা আমাদের এই দেশে জমির মালিক দুইভাবে হওয়া যায়। একটি হচ্ছে ধারাবাহিকভাবে পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে, এবং আরেকটি হচ্ছে ক্রয় সূত্রে। আজকে আমরা দেখব ধারাবাহিকভাবে আমরা যে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হই, সেই মালিকানাটা সঠিক মালিক খুঁজে বের করব কিভাবে, বা একদম মালিকটা নির্ধারণ হয় কিভাবে একটা জমির, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো আমাদের এই অঞ্চলে যখন ইংরেজরা আসছে কিংবা তারও আগে থেকেই জমির মালিক ছিল হচ্ছে জমিদার। তো একটা যে কোনো এলাকার জমির মালিক মূলত যে রাজা থাকতো সেই রাজার আন্ডারে জমিদাররা হচ্ছে একটা বড় এরিয়ার মালিক হইতো, এবং জমিদাররা হচ্ছে প্রজাদের বসাইতো, প্রজাদের কাছ থেকে খাজনা নিত। এখন সমস্যা হচ্ছে তৎকালীন ওই সময়গুলোতে জমিদাররা অনেক সময় অন্যায়ভাবে খাজনা হচ্ছে দাবি করতো। এখন এই অন্যায় খাজনা কেউ যদি দিতে অস্বীকার করতো তাহলে তাকে সেই জমি থেকে উচ্ছেদ করে দিত। এর ফলে হলো কি, ইংরেজরা যখন এই দেশ দখল করে নিল, ইংরেজরা বিভিন্ন স্টাইলে খাজনা আদায় করত। এক পর্যায়ে উত্তরাধিকার এক পর্যায়ে হচ্ছে আমরা জানি ইতিহাস থেকে যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির ব্যবস্থা করা হইল আর কি। তারপরে অনেক আন্দোলন হওয়ার পরে প্রজাদের হচ্ছে সহজেই জমিদাররা উচ্ছেদ করে দিতে না পারে এবং অন্যায়ভাবে খাজনা আদায় করতে না পারে, সেজন্য প্রজাদের সুবিধা এবং ইংরেজদের খাজনা আদায়ের সুবিধার জন্য ইংরেজরা করলো কি, একটা আইন করলো। সে আইনটা হচ্ছে 1885 সালে একটা আইন করলো, সেটা হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। সেই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুযায়ী একটা প্রজা যখন একটা জমির উপর 12 বছর কিংবা তারও অধিক সেই জমিটা বুক দখল করবে, তখন তাকে চাইলেই কোনো জমিদার ওই জমি থেকে উঠায়া দিতে পারবে না। এবং সে যদি নিয়মিত খাজনা দেয় তাহলে সেই জমি চাইলে সে অন্য কারোর কাছ থেকে হস্তান্তর করতে পারবে টাকার বিনিময়ে। অর্থাৎ একটা জমির উপর জমিদারের পাশাপাশি একজন প্রজারও অধিকার প্রতিষ্ঠিত হলো এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 এই আইনের মাধ্যমে। এখন 1885 এই আইন হওয়ার পরে ইংরেজরা আরও একটা চমৎকার কাজ করলো আমাদের অঞ্চলের জন্য। সেটা হচ্ছে 1888 সাল থেকে শুরু করলো একটা ভূমি জরিপ, যেটা বাংলাদেশের কক্সবাজার অঞ্চল থেকে শুরু করলো, এবং সেই জরিপটা দীর্ঘ সময় নিয়ে নিখুঁতভাবে ভূমি জরিপ করলো, এবং ভূমি জরিপের এটা শেষ হলো দিনাজপুর বা ওই রংপুর অঞ্চলে গিয়ে 1940 সালে। তো 1888 সাল থেকে 1940 সাল এই দীর্ঘ সময় নিয়ে যে ইংরেজরা যে সার্ভেটা করলো জমির মালিককে এবং জমিদারকে, কোন জমি কে কতটুকু অংশ বুক দখল করছে সেটার ইতিহাস। সেটা হচ্ছে তারা হচ্ছে ম্যাপ তৈরি করলো, এবং পাশাপাশি ম্যাপের পাশাপাশি কোন জমিটার মালিককে, জমিটা কী ধরনের সেটা তারা উল্লেখ করলো। এখন 1888 থেকে 1940 এই যে জমির সার্ভে হলো, সেই সার্ভের নাম হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। এই ক্যাডাস্ট্রাল সার্ভের সংক্ষিপ্ত রূপ আমরা বলি ক্যাডাস্ট্রালের সি, সার্ভের এস, তো আমরা বলি সিএস রেকর্ড বা সিএস ভূমি জরিপ। এই সিএস ভূমি জরিপই আমাদের এই অঞ্চলের জমির মালিকানা নির্ধারণ করার জন্য একদম প্রাথমিক বা একদম মূল গোড়া হিসাবে ধরা হয় আর কি। এখন এই সিএস জরিপে কী করলো, সিএস জরিপে মনে করেন যে আপনার দাদার বাপ কিংবা দাদার দাদার একটা নামে একটা জমি হইল, এরকম একটা জমি। এই জমিটার মূল মালিক কিন্তু জমিদার, হ্যাঁ, প্রজা খাজনা দিবে জমিদারকে, কিন্তু দখলদারের জায়গায় নাম থাকবে মনে করেন যে আপনার দাদার দাদা। তাহলে এই জরিপটা আমাদের অঞ্চলে, যেটা 1888 সালে শুরু হয়েছিল, সেটা আমাদের নরসিংদীতে আমি যে অঞ্চলে আছি সেই অঞ্চলে হয়েছে। এই যে ম্যাপ তৈরি করলো সেই ম্যাপে উল্লেখ আছে যে এটা
1911 সাল থেকে 14 সালের মধ্যে প্রস্তুত করা। ধরে নিলাম আমরা এটা 1911 সাল কিংবা 14 সাল বা 12-13 সালে প্রস্তুত করছে ম্যাপটা। তো সেই ম্যাপ অনুযায়ী এটা এই সাল অনুযায়ী আমরা বলতে পারি এই ম্যাপটা তৈরি হয়েছে বা এই জমির মালিকানা নির্ধারণ করা হয়েছিল আজ থেকে প্রায় 110 বছর বা তারও বেশি আগে। তো 110 বছর আগে এই জমির মালিক যে ছিল সে তো এখন আর বেঁচে নেই। তো সাপোজ আমি আমার নিজের উদাহরণ দিই, ধরেন এই জমির মালিকটা ছিল আমার দাদার আব্বা ইব্রাহিমের মালিক। হ্যাঁ, তো ইব্রাহিম তখন মালিক ছিল এই পুরো জমিটা। এখন মনে করেন এই জমিটা হচ্ছে 100% একটা জমি। হ্যাঁ, 100% এই জমিটা জমিদার একজন ছিল, কিন্তু দখলদার কার দখলে ছিল? ইব্রাহিম। এই এই যে একটা এই ভূমি জরিপ করলো নকশা, সে নকশার মধ্যে অবশ্যই ইব্রাহিমের নাম নাই। নকশার মধ্যে কি আছে? নকশার মধ্যে আছে হচ্ছে জমির পরিচয়পত্র। যে আমাদের মানুষের যেরকম নাম থাকে, এক একজনের এক এক রকম নাম, এরকম প্রত্যেকটা ছোটো ছোটো এরিয়াতে ভাগ করা হয়েছে পুরো বাংলাদেশকে, এবং এই ছোটো ছোটো এরিয়াকে দেওয়া হয়েছে, এক এরিয়ার একটা নাম আছে, সেই এরিয়াগুলোকে বলা হয় মৌজা। এরকম প্রত্যেকটা মৌজার নাম আছে। যেমন আমার মৌজার নাম হচ্ছে আমলাবো। তো সেই আমলাবো মৌজায় এরকম অনেকগুলো ম্যাপ আছে, সেই ম্যাপে অনেক এরকম জমি আছে। তো ইব্রাহিমের দখলে আছে মনে করেন এই জমিটা। এখন এই জমির একটা নামা থাকবে। হ্যাঁ, এটার পাশে মনে করেন যে আরেকটা জমি আছে এরকম, সেই জমির একটা নাম থাকবে। সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার জমি। হ্যাঁ, এইভাবে নাম্বারিং করে জমিগুলোর নাম দেওয়া হয়েছে। এটা আমরা এইভাবে পাশাপাশি অবশ্য নাম্বারিংগুলো করা থাকে। এটা 2 নাম্বার, পরে আর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবে জমিগুলোর নাম দেওয়া হয়েছে। এই যে সিএস সার্ভে অনুযায়ী এই জমিটার পরিচয় হইল, এই জমিটা হচ্ছে 1 নাম্বার জমি। এই জমির একটা নাম হইল, যেটাকে আমরা বলতেছি দাগ নাম্বার। ঠিক আছে, তাহলে দাগ নং 1। এখানে 1 নাম্বার দাগের জমি মালিককে, জমিটা কীরকম সেটা হচ্ছে ভিটি মানে বসত বাড়ি, নাকি হচ্ছে বাগান, নাকি হচ্ছে নাল জমি যেটা হচ্ছে একদম নিচু জমি, এরকম উল্লেখ আছে। কোথায়? এই যে মালিককে, তার অংশ এখানে কতটুকু, জমি কতটুকু, জমিটা কী ধরনের, এগুলা হচ্ছে বর্ণনা করা আছে এরকম একটা 1 পাতার একটা কাগজে, যেখানে মালিকের নাম, তারপর হচ্ছে এরকম অনেকগুলা কলাম করা আছে। সেই কলামে উল্লেখ করা আছে কার কত অংশ, জমিটা কীরকম, সব বর্ণনা করা আছে। এবং এখানে ওই সময়ে খাজনা কত দেওয়া হয়েছে, খাজনার কত ধরা হবে, ওই জমিটার খাজনা কত আসবে জমির ধরন অনুযায়ী, সেই খাজনার বিবরণ এখানে লেখা আছে, যেগুলাকে বলা হয় পর্চা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাপ বা নকশা। তো আমরা বাংলা শব্দ যদি ব্যবহার করি তাহলে এটার নাম হচ্ছে নকশা। নকশাতে আমার শুধু জমির পরিচয় আর জমি কতটুকু, কোন আইলটা কতটুকু লম্বা হবে সেটা নকশা থেকেই মাপ দিয়ে বলা যায়। আর পর্চা দেখতে হবে কেন? পর্চায় হচ্ছে মালিকের নাম, মালিক কতটুকু পাওনা, এবং এই জমির ধরন কেমন, জমি কতটুকু, এগুলো বর্ণনা করা আছে। পর্চাটা আমরা আরও একটা ভিডিওতে বিস্তারিত দেখাবো, একটা বাস্তব সরাসরি পর্চা দেখাবো। আর এই যে জমি 1 নাম্বার জমি, এখন কথা হচ্ছে যে এই যে প্রায় 110 বছর হয়ে গেল, 110 বছর আগে তো ইব্রাহিম মালিক ছিল। এখন এই 110 বছর আগের যে যুবক ছিল কিংবা যে বয়স্ক লোকটা ছিল ইব্রাহিম, হ্যাঁ, সে তো আর এখন বেঁচে নেই, সে তো আর মালিক না। এবং এই তখন জমিদার মালিক ছিল, মূল মালিক। তো 1947 সালে যখন ইংরেজরা এই দেশ থেকে চলে গেল, পাকিস্তান এবং ভারত হলো স্বাধীন। তো আমরা পড়লাম পাকিস্তানের ভিতরে। তো সেই পাকিস্তান সরকার কী করলো? একটা আইন করলো। কী আইন? সেটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। হ্যাঁ, তো এটা একটা ইতিহাসটা একটু জানতে হবে। 1950 সালে পাকিস্তান সরকার একটা আইন করলো যে জমিদাররা আর জমির মালিক থাকতে পারবে না, জমিদাররাও প্রজা হয়ে যাবে। এখন রাষ্ট্রের সকল জমির মালিক হবে রাষ্ট্র। হ্যাঁ, কিন্তু আসলে প্রজারাই মালিক হবে, আর রাষ্ট্রকে হচ্ছে বা সরকারকে একটা ট্যাক্স দেওয়া লাগবে বা খাজনা দেওয়া লাগবে। জমিদার আর খাজনা তুলতে পারবে না। অর্থাৎ জমিদারের যে এত জমি ছিল, জমিদার আর কোনো খাজনা পাবে না। জমিদার কী করতে পারবে? সর্বোচ্চ 300 বিঘা পর্যন্ত তার নিজের পরিবারের, পুরা পরিবারের নামে 300 বিঘা পর্যন্ত জমি রাখতে পারবে, তার বেশি জমি সে মালিক হতে পারবে না। তাহলে এই 1950 সালে পাকিস্তান হওয়ার 3 বছর পরে পাকিস্তান সরকার যে আইনটা পাশ করলো, এতে জমিদারদের অনেক লস হলো, কিন্তু প্রজারা সত্যিকারের মালিক হলো একটা জমির। এখন এই 1950, হ্যাঁ, তো অনেক এলাকায় তো অলরেডি
50-60 বছর 70 বছর পার হয়ে গেছে এই মালিকানার যে জরিপটা করা হয়েছিল সরকারিভাবে, ইংরেজ সরকার করছিল, সিএস রেকর্ড। এখন এই সিএস রেকর্ডের সময় ইব্রাহিম মালিক ছিল, এখন আসতে 50-60 বছর আগে সেটা, এখন 50-60 বছর পার হয়ে গেছে। এখন পাকিস্তান সরকার কী করলো, আরও একটা ভূমি জরিপ করলো। সেই জরিপের নাম হচ্ছে এসএ। এসএ সার্ভে, যেটা এই এসএ সার্ভেটা পাকিস্তান পিরিয়ডেই কমপ্লিট হয়েছে, এবং তারা অবশ্য নতুন করে আর কোনো নকশা তৈরি করলো না। হ্যাঁ, এই জমি এইভাবে নকশা এইভাবেই রইল। হয়তো কিছু কিছু জায়গায় প্রস্তুত করছে, কিন্তু আমাদের অঞ্চলে আমি যতটুকু জানি যে নতুন করে আর কোনো নকশা করা হয়নি। আগের নকশাটাই মোটামুটি ম্যাক্সিমাম এলাকায় প্রোভাইড করা হয়েছে। কিছু কিছু এরিয়াতে শহর অঞ্চলে হয়তো নতুন করে কিছু ম্যাপ করছে। অর্থাৎ 50 বছর পরে তো ইব্রাহিম আর মালিক না। হ্যাঁ, এই ইব্রাহিমের, আমার যে বাস্তব কথা যদি বলি, ইব্রাহিমের হচ্ছে 6 ছেলে 1 মেয়ে। তাহলে ইব্রাহিম যখন মারা গেল, পাকিস্তান সরকার যখন আবার হচ্ছে ভূমি জরিপ করলো সরকারের খাজনা আদায়ের জন্য, জমির সঠিক মালিকের কাছ থেকে খাজনা আদায় করার জন্য এবং আরও অন্যান্য জটিলতা দূর করার জন্য, তখন এই পাকিস্তানের সরকারের যে এসএ সার্ভে, এই এসএ সার্ভেতে নতুন করে নকশা করা হয় নাই। অর্থাৎ এই পুরো জমিটা এভাবেই আছে। এই জমির নাম 1 নাম্বার জমি, এটা 2 নাম্বার জমি। 1 নাম্বার জমির মালিক ইব্রাহিম ছিল, কিন্তু নতুন এখন মালিক কে আছে সেটা এখানে আলাদা করে আরও একটা পর্চা তৈরি করা হয়েছে। এটার স্টাইলটা একটু অন্যরকম, ওইটার স্টাইল ইংরেজরা এক স্টাইল ছিল, এটা একটু অন্য স্টাইল ছিল। এখানেও জমির মালিকের নাম, কার কত অংশ সেটা উল্লেখ আছে। যেমন ইব্রাহিমের ছেলেরা হচ্ছে 6 জন, 6 ছেলে 1 মেয়ে। এখন পাকিস্তান সরকার যে ভূমি জরিপটা করলো, সেই জরিপে অনুযায়ী কিন্তু আর ইব্রাহিম মালিক নাই, মালিক হয়ে গেল এই 6 ছেলে এবং 1 মেয়ে। অর্থাৎ এই যে জমির নকশা ঠিকই আছে, কিন্তু আমাদের যে পর্চা বলতেছি আমরা, যেটা এই পর্চা 1 পাতার, 2 পৃষ্ঠা, উভয় পৃষ্ঠাতেই উল্লেখ আছে বিভিন্ন সব করে বিভিন্ন জিনিস, যেটা আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত দেখব। তো এই এসএ সার্ভেতে এই 6 ছেলে এবং 1 মেয়ের নাম মনে করেন যে উল্লেখ আছে। তো এটা হয়েছে পাকিস্তান আমলে, এবং এই পর্চা অনুযায়ী আমরা ওই আগের নকশা অনুযায়ী আমরা খুঁজে বের করতে পারবো যে কোন জমির মালিক আসল মালিককে। এখন মনে করেন যে পাকিস্তান তো ভেঙে হচ্ছে বাংলাদেশ হইল। সে বাংলাদেশ পিরিয়ডে হইল কি, আরও একটা ভূমি জরিপ হইল সরকারের খাজনা আদায়ের জন্য এবং জমির আসল মালিক বা বর্তমান মালিক চিহ্নিত করার জন্য আরও একটা ভূমি জরিপ হইল। এখন আমাদের বাংলাদেশের জমি তো ঠিকই আছে আগের মতোই অনেকটা, জমি তো আর চেঞ্জ হয় না, জমির আয়তন বা এরিয়া বা ক্ষেত্রফল তো বৃদ্ধি পায় নাই, জমিটুকুই আছে, কিন্তু মালিক চেঞ্জ হয়েছে। ইব্রাহিম ছিল ফার্স্টে, তারপরে তার 6 ছেলে 1 মেয়ে হয়েছে মালিক। এখন এই পাকিস্তানের পরে বাংলাদেশ আমলে আমাদের অঞ্চলে যে রেভিনিউ সার্ভে, যেটা বলতেছি আমরা, রেভিনিউ সার্ভের সংক্ষিপ্ত রূপ আরএস সার্ভে, সর্বশেষ ভূমি জরিপ হয়েছে, যেটা প্রায় ম্যাক্সিমাম অঞ্চলে, কিছু কিছু এলাকায় আরও কিছু ভূমি জরিপ আছে। তবে এই রেভিনিউ সার্ভেটা মোটামুটি প্রায় সারা বাংলাদেশ জুড়েই হয়েছে, এবং আমাদের এলাকায় যেটা হয়েছে সেটা হচ্ছে 1968 সাল থেকে 78 সালের মধ্যে প্রস্তুত করা হয়েছে এই রেভিনিউ সার্ভে। এখন এই রেভিনিউ সার্ভে অনুযায়ী এই যে জমিটা হয়েছে, ধরেন এই মালিকগুলাই ছিল 6 ছেলে 6 ছেলে এবং 1 মেয়ে, তখনও মালিক, এই 68 থেকে 78 সালের মধ্যে তখন তারা মালিক। তাহলে তারা যখন মালিক হয়েছে, তখন এই জমিটা হয়ে গেছে 6 টুকরা বা 7 টুকরা। মালিক যেহেতু একজনের সন্তান 7 জন, তো 7 জনে তো 7টা টুকরা করবে জমিকে, তো এরকম মনে করেন যে 7টা টুকরা হয়েছে, ঠিক আছে, এইভাবে। মনে করেন যে এইভাবে 7টা টুকরা হয়েছে। এই যে 7টা টুকরা হয়ে গেল, এবার কিন্তু আরও বেজাল বেড়ে গেল। এবার কি হবে, এই নকশায় আরএস নকশাতে বা ম্যাপে কি করা লাগবে, এবার আবার নতুন নাম দেওয়া লাগবে। এই যে ইব্রাহিমের যেরকম 6 ছেলে 1 মেয়ে হয়েছে, তাদের প্রত্যেকের আলাদা নাম আছে, এরকম ম্যাপ বা নকশারও কিন্তু সন্তান হয়ে গেল, আরএস ম্যাপ। এই আরএস ম্যাপ অনুযায়ী আবার এদের আলাদা আলাদা নাম হবে। যেমন এটা 1 নাম্বার জমি, এটা 2 নাম্বার জমি, এটা 3 নাম্বার জমি, এটা 4 নাম্বার জমি, এটা 5, এটা 6, এটা 7। এটা মনে করেন যে এই লোকের একটাই ছেলে ছিল, তার মনে করেন যে পুরাটা জমি মালিক হয়েছে, এটা মনে করেন যে 8 নাম্বার সাপোজ। তাইলে এই 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো কি, এগুলো হচ্ছে দাগ নাম্বার জমির দাগ নং। এই দাগ নং অনুযায়ী আমরা হচ্ছে
পর্চা থেকে পর্চায় উল্লেখ থাকবে যে 1 নম্বর জমিটা কার দখলে বা কে মালিক, 2 কে দখল, 3 কে মালিক। তো এখানে 1 2 3 4 5 6 7 ধরেন এই 7টা হচ্ছে ইব্রাহিমের 7 সন্তানের নামে হয়েছে। আবার আমার নিজের ব্যক্তিগত যে বিষয়টা, ইব্রাহিমের 6 ছেলে 1 মেয়ে, তারা এই এসএ সার্ভে অনুযায়ী হচ্ছে তারা 6 ছেলে 1 মেয়ের নাম উল্লেখ আছে। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে যখন আরএস সার্ভে আসলো তখন আবার আমার দাদা মারা গেছে, আমার দাদার পরিবর্তে আমার আব্বার নাম আসলো। ঠিক আছে, মনে করেন যে এটা আমার আব্বার নামে আসলো, তাহলে আমি দাবি করতে পারবো এই জমিটা 100% মালিকানা আমার আব্বা। তাহলে এবার আবার একটু আমরা যদি বলি তাহলে কি হলো, ফার্স্টে হইল সিএস জরিপ। এই সিএফ জরিপের জন্য আপনার একটা পর্চা লাগবে। এই পর্চায় আপনার মনে করেন যে দাদার নাম কিংবা বড় আব্বার, দাদার বাপের নাম আমরা বড় আব্বা বলি, হ্যাঁ, কিংবা দাদার বাপের মানে দাদার নাম থাকতে পারে, এখানে ইব্রাহিম। তারপরে পাকিস্তান আমলে যেটা হয়েছে এসএ সার্ভে, এই এসএ সার্ভেরও আপনার পর্চা সংগ্রহ করতে হবে ভূমি অফিস থেকে। এই পর্চাটা নর্মালি না, মানে এই পর্চাটা আপনার হচ্ছে জেলা ভূমি অফিস থেকেও সংগ্রহ করতে হয় সবসময়। আপনি এখন অনলাইন করে দিয়ে গেছে বিগত সরকার, সেই অনলাইনে আপনি খুব ইজিলি ঘরে বসেই আপনি অর্ডার করতে পারবেন। পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে বাড়িতে এই পর্চাগুলো প্রোভাইড করবে। হ্যাঁ, 100 টাকা খরচ ছিল, এখন বর্তমান সরকার 20 টাকা বাড়ায় 120 টাকা করছে। আর পোস্ট অফিসের মাধ্যমে আসলে পোস্ট অফিসে 40 টাকা খরচ দেওয়া লাগে। যাই হোক, এই পর্চা আপনি যদি তুলেন মোবাইলে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন। আপনার সেই জন্য দাগ নাম্বার জানানো থাকা লাগবে, আপনি কোন দাগের জমি কোন দাগের পর্চা তুলবেন সেই পর্চা আপনি তুললেন। সিএসে মনে করেন যে আপনার দাদার বাপের নাম, হ্যাঁ, এসেতে মনে করেন যে আপনার দাদার নাম, যেমন আমার দাদার নাম হচ্ছে শামসুল হক। হ্যাঁ, তারপরে সর্বশেষ ভূমি জরিপ আরএস, সে আরএস জরিপের একটা পর্চা নিলাম, আমরা তুললাম, সংগ্রহ করলাম জেলা ভূমি অফিস থেকে। হ্যাঁ, সেখানে আমার শামসুল হক, তখন এই আরএস রেকর্ডের সময় শামসুল হক আর বেঁচে নেই, তার সন্তান মোবারক আলী, আমার আব্বার নাম মোবারক আলী নাম সঠিকভাবে উঠল ভূমি জরিপে। তাহলে আমরা এই যে ধারাবাহিকভাবে 3টা ভূমি জরিপে আমাদের বাবার নাম, তারপরে দাদার নাম, দাদার বাবার নাম, তাহলে একটা জমির যখন 3টা পর্চাতে আমাদের ধারাবাহিকভাবে এই নামগুলো থাকবে, তখন এই জমি কোনোভাবে আর অন্য কেউ দাবি করতে পারবে না। এখানে এই জমিতে কোনো ধরনের প্যাঁচ নাই, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এর মধ্যে কোনো বেচা বিক্রি মনে করেন হয় নাই, আমরা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হইলাম। তাহলে এই জমির মালিক, যেমন এটা আরএস রেকর্ডে আব্বার নাম আসছে, এখন এই মোবারক আলীর এই জমিটার ওই যে খারিজ নিয়ে আমরা অনেক ঝামেলা করা লাগে, এই খারিজ আর করা লাগবে না, কারণ আরএস রেকর্ড বা সর্বশেষ রেকর্ডে তো তার নামে আছে। আর খারিজ তো তখন করি আমরা যখন আমরা কোনো ক্রয় করা সম্পত্তি কিংবা আমার দাদার নামে কোনো সম্পত্তি ছিল, আমার বাবারা ভাগ করে নিছে, সেই ভাগ করার পরে হচ্ছে আমার আব্বার নামে দাদার নাম কাইটা মালিক থেকে আব্বার নাম তুলতে হবে, তখন হচ্ছে আমাদের খারিজ করার আবেদন করা লাগে বা নামজারির আবেদন করা লাগে। সেই নামজারিতে আমাদের বর্তমান মালিককে, সেটা হচ্ছে ভূমি অফিস, আমাদেরকে একটা ফি নেওয়ার মাধ্যমে, সেটা সরকারি ফি হচ্ছে 1120 টাকা, সেই ফি নেওয়ার মাধ্যমে আমাদেরকে নামজারি করে দেওয়ার কথা বা খারিজ করে দেওয়ার কথা। যদিও বাংলাদেশের কোনো জায়গায় এই সরকারি ফি দিয়ে কেউ খারিজ করতে পারছে বলে আমার মনে হয় না। 1120 টাকার জায়গায় মিনিমাম 11,000 টাকা লাগে আর কি। তো সেটা নিয়ে আমরা আরও ভিডিও তৈরি করব যদি আপনাদের সাড়া পাই। এটা আমার প্রথম ভিডিও। তো এই হচ্ছে আমাদের জমির মালিকানার ইতিহাস আমাদের এই অঞ্চলে। অর্থাৎ আপনার 3টা ভূমি জরিপ অনুযায়ী যদি মালিক আপনার এইভাবে ধারাবাহিকভাবে আপনার পরিবারের নামগুলো থাকে এবং ওইখানে অংশ উল্লেখ থাকে, সেগুলো একটু যাচাই করে আমরা বলতে পারবো যে এই জমির সত্যিকারের মালিক ঐতিহাসিকভাবে ইংরেজ আমল থেকে এই জমির মালিক আমরা। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা আগামী কোনো একটা ভিডিওতে মৌজা ম্যাপ কিংবা ওই যে নকশা যেটা বললাম সেই ম্যাপ আপনাদের ম্যাপটাও একটু দেখাবো এবং পর্চা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব, যে পর্চা থেকে আমরা কীভাবে বুঝতে পারবো যে কার অংশ কতটুকু, এটা কীভাবে হিসাব করব এবং আসল মালিকটা আমরা কীভাবে খুঁজে বের করব। তো এটা হলো আমাদের আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে উত্তরাধিকার সূত্রে, হ্যাঁ, যুগের পর যুগ কীভাবে একটা জমির মালিক নির্ধারণ করা হয়। আমরা অন্য একটা ভিডিওতে ক্রয় সূত্রে কিংবা দলিল মূলে মালিকটা কীভাবে চেঞ্জ হয় এবং সেই দলিলের যে ঝামেলা সেটা নিয়ে আমরা কথা বলবো।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।